হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদেরকে, তোমরা যারা ক্লাস 11-এ পড়ো, তোমাদের জন্য ত্রিকোণমিতির উপর ক্লাস 11-এর বাৎসরিক পরীক্ষায় যে সমস্ত অঙ্ক ইম্পর্ট্যান্ট, অর্থাৎ পরীক্ষা আসতে পারে এমন কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা দেখে নাও। প্রথমে আমরা আজকে যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটি হলো সংযুক্ত কোণসমূহের ত্রিকোণমিতিক অপেক্ষকসমূহ, অর্থাৎ ট্রিগোনোমেট্রিক ফাংশনস অফ অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলস। এই অধ্যায় থেকে যে সমস্ত অঙ্ক ফাইনাল পরীক্ষা আসতে পারে, অর্থাৎ যে সমস্ত অঙ্ক পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, সেই সমস্ত অঙ্কগুলো তোমাদের প্রথমে আমি দেখাচ্ছি, তারপরে এই অঙ্কগুলোকে নিয়ে আমি আলোচনা করব। আজকে ক্লাসে আমি টোটাল 5টা ইম্পর্ট্যান্ট অঙ্ক বেছে নিয়েছি। সেই 5টি ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো তোমরা দেখো। এখানে আমি তোমাদের এক এক করে কোশ্চেনটি দেখাচ্ছি। 1 নম্বর কোশ্চেনটি হলো যে tan θ = 15/8 এবং cos θ ঋণাত্মক হলে sin of - θ minus cos θ ডিভাইডেড বাই tan of - θ প্লাস sec of - θ এর মান নির্ণয় করো। দ্বিতীয় দেখো, 2 নম্বর যে কোশ্চেনটি হলো n এর মান পূর্ণ সংখ্যা হলে দেখাও যে tan of n π প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু π/4 ইকুয়াল টু 1। 3 নম্বর কোশ্চেনটি দেখো যে প্রমাণ করো 3 ইন্টু sin টু দি পাওয়ার 4 3π/2 - x প্লাস sin টু দি পাওয়ার 4 3π প্লাস x মাইনাস 2 ইন্টু sin টু দি পাওয়ার 6 π/2 প্লাস x প্লাস sin টু দি পাওয়ার 6 5π - x এর মান x নিরপেক্ষ। ঠিক আছে। আচ্ছা, এরপর 4 নম্বর কোশ্চেনটি দেখো যে কোসেক আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 2/√3 এবং সেক আলফা প্লাস বিটা ইকুয়াল টু √2 হলে আলফা এবং বিটার ক্ষুদ্রতম ধনাত্মক মান নির্ণয় করো। আর লাস্ট কোশ্চেনটি হলো tan 25 ডিগ্রি ইকুয়াল টু a হলে প্রমাণ করো যে tan 155 ডিগ্রি মাইনাস tan 115 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস 1 tan 155 ডিগ্রি ইন্টু tan 115 ডিগ্রি ইকুয়াল টু 1 - a² ডিভাইডেড বাই 2a। এই 5টা ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আমি আজকে ক্লাসে আলোচনা করব। এগুলো তোমরা পরীক্ষার জন্য খুব ভালো করে প্র্যাকটিস করে রাখবে। এরপর ক্লাস 11-এর আজকে ত্রিকোণমিতি স্টার্ট করলাম। ত্রিকোণমিতির পরপর যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো থেকে যে সমস্ত অঙ্ক এই বছর ফাইনাল পরীক্ষায় তোমাদের আসার সম্ভাবনা রয়েছে, সেই সমস্ত ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে পরপর ক্লাসগুলোতে ভিডিও দিতে থাকবো। তোমরা ক্লাসগুলো অবশ্যই ফলো করো। আজকে আমরা প্রথম যে অঙ্কটি করব, যেটা তোমাদের কোশ্চেনে দেখালাম, সেই কোশ্চেনটি ছিল দেখো tan θ = 15/8। tan θ ছিল 15/8 এবং cos θ ঋণাত্মক হলে sin of - θ মাইনাস cos θ ডিভাইডেড বাই tan of - θ প্লাস sec of - θ এর মান নির্ণয় করো। ঠিক আছে। তাহলে এখানে কি বলেছে, এখানে বলা হয়েছে দেখো tan θ এর মানটা 15/8, tan θ এর মানটা 15/8। এখান থেকে বুঝলাম কি যে tan θ এর মানটা হচ্ছে কি পজিটিভ, তাই তো। 15/8 তার সামনে চিহ্ন প্লাস আছে, কিছু না থাকলে আমরা প্লাস ধরে নিই, তাহলে এখান থেকে বোঝা গেল tan θ পজিটিভ। এবং cos θ যে ভ্যালুটা সেটা কোশ্চেন বলেছে ঋণাত্মক, cos θ ঋণাত্মক। তা সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে থিটা তৃতীয় পদে অবস্থিত, থিটা তৃতীয় পদে অবস্থিত বা থার্ড কোয়াড্রেন্টে বিলং করছে। কেন? দেখো একমাত্র থার্ড কোয়াড্রেন্টে ট্যানের মান পজিটিভ হয় এবং কজের মানও নেগেটিভ হয়, কারণ ফার্স্ট কোয়াড্রেন্ট হচ্ছে অলের ঘর, এখানে সবাই পজিটিভ। পরেরটা হচ্ছে সাইনের ঘর, যে অল সাইন ট্যান কস ফর্মুলাটা তোমরা পড়েছো, এটা সাইনের ঘর, তাহলে এখানে ট্যান নেগেটিভ হবে। কিন্তু এটা ট্যানের ঘরে ট্যান পজিটিভ এবং ট্যানের ঘরে কস নেগেটিভ হয়। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে থিটা তৃতীয় পদে অবস্থিত। ঠিক আছে। আচ্ছা বেশ, তাহলে এখান থেকে আমাদের কি বের করতে হবে? সাইন অফ - θ মাইনাস কস θ ডিভাইডেড বাই ট্যান অফ - θ প্লাস সেক অফ - θ, এটার মান নির্ণয় করতে হবে। তো এখানে তোমরা শিখেছো এই অধ্যায়ে যে সাইন অফ - θ মানে মাইনাস সাইন থিটা হয়, সাইন অফ - θ মানে মাইনাস সাইন থিটা মাইনাস কস থিটা। আবার একই রকমভাবে ট্যান অফ - θ মানে মাইনাস ট্যান থিটা প্লাস সেক অফ - θ মানে হচ্ছে সেক থিটা। তাই তো, এগুলো সব তোমরা এই অধ্যায়ে শিখেছো যে সেক অফ - θ সেক থিটা। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমরা যারা এই অধ্যায়ের থিওরি জানতে চাও তারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে ক্লাস 11-এর যে ভিডিওগুলো রয়েছে সেখানে গিয়ে দেখতে পারো যে এই অধ্যায়ের সমস্ত থিওরিগুলো কিন্তু আমি আলোচনা করে রেখেছি। সেই ভিডিওগুলো আমার চ্যানেলে রয়েছে। তোমরা চাইলে এই অঙ্কগুলো দেখবার আগে যদি এই অধ্যায়ের কোনো থিওরি নিয়ে তোমাদের সমস্যা হয়, তোমরা আমার প্লেলিস্ট থেকে সেই ভিডিওগুলোকে দেখতে পারো। ঠিক আছে। তারপর তোমরা অঙ্কগুলোকে দেখলে তোমাদের কাছে ব্যাপারগুলো আরও অনেকটাই সহজ হয়ে যাবে। আচ্ছা বেশ, এবার অঙ্কগুলোর দিকে আসি।
তাহলে এবার তোমরা দেখো, তো এইবার এখানে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সেক থিটা এর ভ্যালুগুলো আমার বার করতে হবে। সেখানে একমাত্র আমাকে দেওয়া আছে দেখো কোশ্চেনে যে ট্যান থিটা ইকুয়াল টু 15/8। তাহলে এই ট্যান থিটা ইকুয়াল টু 15/8 এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা থেকে বাকি সাইন থিটা, কস থিটা, সেক থিটার মান বের করে নেব। কীভাবে বের করবো আমরা? আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করলাম, যার নাম দিলাম হলো ABC। এই ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা ধরে নিচ্ছি। তো এই ট্রায়াঙ্গেলে এই অ্যাঙ্গেলটা থিটা হলে তাহলে ট্যান থিটা মানে আমরা জানি লম্ব বাই ভূমি বা হাইট বাই বেস। তাহলে লম্বটাকে আমি 15 ধরলাম আর বেসটাকে মানে ভূমিটাকে 8 ধরলাম। ধরে নিয়ে এবার এর উপর পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে আমরা এখান থেকে অতিভুজ বা হাইপোটেনিয়াসটা বের করে নিচ্ছি। কীরকমভাবে বের করব? যে পিথাগোরাসের সূত্রটি হলো যে AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার ইকুয়াল টু AC স্কোয়ার। তাহলে তোমরা দেখো ABর মানটা হচ্ছে 15 দেওয়া আছে, তাহলে AB স্কোয়ার মানে হবে 225। BC স্কোয়ার হবে, যেহেতু BCর মান 8 দেওয়া আছে তাই এটা 64 ইকুয়াল টু AC স্কোয়ার। তাহলে এখান থেকে AC স্কোয়ার ইকুয়াল টু হলো 289। তাহলে AC কী হবে? 289 বর্গমূল করলে প্লাস মাইনাস 17 হয়, কিন্তু আমরা এখানে প্লাস মাইনাস 17-এর জায়গায় শুধু 17 লিখছি। কারণটা কি? যেহেতু এসিটা কি 0-র থেকে বড়। কেন 0 থেকে বড়? কারণ এসিটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের সাইড, একটা ত্রিভুজের বাহু কখনো নেগেটিভ হয় না। কেমন? আচ্ছা, এইবার দেখো আমরা এই লাইনটা ভালো করে একটু বোঝার চেষ্টা করি। তাহলে মাইনাস সাইন থিটা, সাইন থিটা মানে তোমরা জানো, আচ্ছা এসিটা তো 17 পেয়েছি, হ্যাঁ সাইন থিটা মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ মানে হাইট বাই হাইপোটেনিয়াস। তাহলে এখানে সাইন থিটার জায়গায় আমি 15/17 প্রথমে লিখব, কিন্তু এর সামনে একটা চিহ্ন নেগেটিভ দিতে হবে। এই নেগেটিভ চিহ্নটা কেন? কারণ আমরা কিছুক্ষণ আগে বললাম থিটা কোথায় আছে? তৃতীয় পদে বা থার্ড কোয়াড্রেন্টে সাইন থিটা কেমন হয়? নেগেটিভ হয়। ঠিক আছে, এই কারণে এখানে কিন্তু -15/17 দিতে হবে, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, মাইনাস কস থিটা, তাহলে থিটা যেহেতু তৃতীয় পদে আছে তাহলে কস থিটার মানটাও কী হবে? নেগেটিভ হবে। থার্ড কোয়াড্রেন্টে কী হয়? কস নেগেটিভ হয়। আর কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ মানে 8/17। আর ট্যান থিটা তো থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ হয়, তাহলে প্লাস 15/8, এটা কোশ্চেনে দেওয়াই আছে ট্যান থিটার মান। সেক থিটা থার্ড কোয়াড্রেন্টে নেগেটিভ হয়, তাহলে সেক থিটা মানে কি? কজের উল্টো। কস থিটা 8/17 হচ্ছে, তাই সেক থিটা হবে 17/8। 17/8। এবার আমরা এটাকে ক্যালকুলেট করলেই আমাদের আনসার চলে আসবে। দেখো মাইনাসে মাইনাসে প্লাস 15/17, মাইনাসে মাইনাসে প্লাস, এই যে মাইনাসে মাইনাসে প্লাস 8/17, প্লাসে মাইনাসে -15/8 -17/8। তাহলে এবার এটাকে একটু সিম্পলিফাই করলে ওপরে আসবে 17কে লসাগু করলে উপরে 15 + 8 আর নিচে হচ্ছে -15 + 17, এই যে মাইনাসটা কমন নিয়ে নিয়েছি। তাহলে 15 + 8 মানে হচ্ছে 23/17 ইন্টু, এটা উপরে গেলে উল্টে যাবে, 8 বাই কত হবে? 32, সামনে মাইনাস 8 আর 32 কাটলে 4, তাহলে -23/17 ইন্টু 4 মানে কত? 68। ঠিক আছে, আমরা 2 নম্বর অঙ্কটি করব। 2 নম্বর অঙ্কটির কোশ্চেনটা একবার শুনে নাও যে n এর মান পূর্ণ সংখ্যা হলে দেখাও যে tan n π/2 প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু π/4 = 1। এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় ভীষণভাবে আসে। ঠিক আছে, তোমরা একটা অঙ্ক ভালো করে বুঝে নাও, তাহলে এই ধরনের সমস্ত অঙ্ক নিজেই করতে পারবে। তাই এখানে n এর মান পূর্ণ সংখ্যা বলেছে। এখন পূর্ণ সংখ্যাকে এখানে দুটো ক্যাটাগরিতে ভাগ করব, মানে এখানে আমরা দুটো কেস করব। পূর্ণ সংখ্যাকে দুটো কেসে ভাগ করছি। একটা হচ্ছে এনটা কি যুগ্ম পূর্ণ সংখ্যা মানে ইভেন নাম্বার, যেটা ইভেন ইন্টিজার, হ্যাঁ যুগ্ম পূর্ণ সংখ্যা বা ইভেন ইন্টিজার। আর পরের কেসে এনটাকে আমরা বিজোড় মানে অযুগ্ম পূর্ণ সংখ্যা, যেটাকে আমরা বিজোড় সংখ্যা বলে থাকি বা অড নাম্বার বলে থাকি। ঠিক আছে, এরকম দুটো কেসে এটাকে ভাঙতে হবে। কারণ দেখো এখানে tan n π/2 আছে, তাহলে π/2 মানে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির সাথে যুগ্ম সংখ্যা গুণ হলে ট্যানটা ট্যান থাকবে, আবার অযুগ্ম সংখ্যা গুণ হলে ট্যানটা কট হয়ে যায়। তাহলে এখানে n এর মান যুগ্ম হবে না অযুগ্ম হবে তার উপর ডিপেন্ড করবে এই টোটাল এই রাশিটির মান কি হবে। সেই কারণে এটাকে দুটো ক্যাটাগরিতে ভাঙা হয়েছে, একটা হচ্ছে যুগ্ম পূর্ণ সংখ্যা, একটা অযুগ্ম পূর্ণ সংখ্যা। তা প্রথমে আসা যাক n যুগ্ম পূর্ণ সংখ্যা হলে। তাহলে যুগ্ম পূর্ণ সংখ্যাকে আমি ধরতে পারি 2 এর গুণিতক কোনো সংখ্যাকে যুগ্ম পূর্ণ সংখ্যা বলে, এটা তোমরা প্রত্যেকে জানো আশা করি। তাই আমি এনটাকে ধরলাম কত? 2 × m, যেখানে m কি? m যে কোনো পূর্ণ সংখ্যা, m যুগ্ম অযুগ্ম যা খুশি হতে পারে। কারণ দেখো m যুগ্ম হলেও 2m যুগ্ম হবে, m অযুগ্ম হলেও 2m যুগ্ম হবে। এখানে যুগ্মটা কে? m নয় কিন্তু,
যুগ্মটা কাকে ধরেছি, এনকে। তাহলে এনকে যুগ্ম সংখ্যা হতে গেলে 2-এর গুণিতক যে কোনো সংখ্যাকেই যুগ্ম সংখ্যা বলি, তাই এমটা যে কোনো সংখ্যা, বুঝতে পেরেছো, যে কোনো পূর্ণ সংখ্যা। এইবার এটা আমরা লেফট হ্যান্ড সাইড যেটা রয়েছে আমাদের কোশ্চেনে, এই যে tan n π/2 প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু π/4, এই রাশিটির ওপর n এর জায়গায় 2m বসিয়ে দিই, n এর জায়গায় 2m বসিয়ে দিলাম, -1 হোল টু দি পাওয়ার n ইন্টু 2m ইন্টু π/4, তাহলে 2 কেটে গেল, তাহলে পড়ে থাকলো tan m π, দেখো -1-এর পাওয়ার যুগ্ম, 2m মানে তো যুগ্ম বা ইভেন নাম্বার, তাহলে -1-এর পাওয়ার যদি যুগ্ম হয় তাহলে সেই সংখ্যাটা কিন্তু প্লাস হয়ে যায়, আর -1-এর পাওয়ার যখন অযুগ্ম হবে তখন এটা কিন্তু মাইনাস হবে, ঠিক আছে। এখন এক্ষেত্রে এটা প্লাস, তার সঙ্গে গুণ আছে π/4। এখানে এমটা কি, এম এখানে যে কোনো পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা, তাহলে তুমি এখানে এমের জায়গায় যে কোনো পূর্ণ সংখ্যা ধরে মানটা বের করে নিতে পারবে, যে কোনো পূর্ণ সংখ্যার জন্যই কিন্তু এর মানটা একই দেবে। তাহলে সব থেকে ভালো হয় কি, যে এমের জায়গায় যদি আমি 0 বসাই, 0 তো একটা পূর্ণ সংখ্যা, তাহলে 0 বসলে এর মানটা আমরা সহজে পেয়ে যাই tan π/4। এবার tan π/4 এর মান হচ্ছে 1। তুমি এমের জায়গায় 0-র জায়গায় অন্য যে কোনো ভ্যালু, যে কোনো পূর্ণ সংখ্যা তুমি পুট করে দেখতে পারো, দেখবে এই tan π/4ই আসবে আলটিমেটলি, ঠিক আছে, যেখানে tan π/4 এর মান 1 হয়ে যাবে। তাহলে দেখো এটা ইকুয়াল টু 1 দেখাতে বলেছে, কিন্তু আমাদের অঙ্ক কিন্তু এখনো শেষ হয়নি। এটা 1 দেখিয়েছি কখন, যখন এনটা হচ্ছে যুগ্ম পূর্ণ সংখ্যা, কিন্তু আমাকে দেখাতে বলেছে কি এটা 1 যখন এনটা যে কোনো পূর্ণ সংখ্যা, তাহলে আমরা যুগ্ম ধরে করলাম। এবার অযুগ্ম ধরে করি, দুটো কেস থেকেই যদি 1 দেখাতে পারি তাহলে আমরা বলতে পারি এন যে কোনো পূর্ণ সংখ্যা হলেই এটা 1 হবে, ঠিক আছে, বেশ। আচ্ছা, এইবার কেস 2, এন অযুগ্ম পূর্ণ সংখ্যা, এন হচ্ছে অযুগ্ম পূর্ণ সংখ্যা, তাহলে ধরে নিলাম এনটাকে কেমন, এন ইকুয়াল টু অযুগ্ম পূর্ণ সংখ্যা মানে যুগ্ম পূর্ণ সংখ্যার সাথে যদি 1 যোগ করে দেওয়া যায় তাহলে সেটা অযুগ্ম হয়ে যায়, যে কোনো যুগ্ম সংখ্যার সাথে 1 যোগ করে দাও সেটা অযুগ্ম সংখ্যা হয়ে যাবে, যেখানে এম হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা, কেমন। তাহলে এবার এই মানটাকে আমরা লেফট হ্যান্ড সাইড যেটা ছিল কোশ্চেনে, যে tan n π/2 প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু π/4, এই রাশিটির উপর n এর জায়গায় 2m + 1 পুট করে দিই। দেখো n এর জায়গায় 2m + 1 ইন্টু π/2 প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু 2m + 1 ইন্টু π/4, তাহলে হলো tan, আচ্ছা এটাকে গুণ করে দাও, 2m এর সাথে π/2 ইন্টু করলে m পাই হয়, প্লাস π/2 -1-এর পাওয়ার, এটা কি অযুগ্ম মানে অড নাম্বার, -1-এর পাওয়ার অড নাম্বার হলে সেটা মাইনাস হয়, তার সাথে গুণ আছে π/4, তাহলে tan, দেখো m পাই, তোমরা এই π/2 থেকে π/4 বিয়োগ করলে π/4 হয়, তাই তো, কারণ π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি আর π/4 মানে 45 ডিগ্রি, তো 90 থেকে 45 মাইনাস হলে 45 হয়, তাহলে 45কে আমরা রেডিয়ানে π/4 লিখি। এবার এখানে এমটা যে কোনো পূর্ণ সংখ্যা, তাহলে আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা এমটাকে 0 পুট করে দিলাম, করলে এটা হচ্ছে tan π/4, tan π/4 এর মান হচ্ছে 1। তাহলে দেখো কেস 1-এও 1 এসছে, কেস 2-এও 1 এসছে, তাই আমি বলতে পারি সুতরাং কি, যে tan n π/2 প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু π/4 এর মান সবসময় 1 হবে, যেখানে এনটা কি যে কোনো এন, যে কোনো পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা হলেই কিন্তু এটা 1 আসে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে এটা প্র্যাকটিস করে রাখবে, কেমন। এবার তোমরা 3 নম্বর কোশ্চেনটি দেখো, যে প্রমাণ করো যে 3 ইন্টু সাইন টু দি পাওয়ার 4, এটা সাইন টু দি পাওয়ার 4 3 π/2 - x প্লাস সাইন টু দি পাওয়ার 4 3 π + x মাইনাস 2 ইন্টু সাইন টু দি পাওয়ার 6 π/2 প্লাস এক্স প্লাস সাইন টু দি পাওয়ার 6 5 π - x, ঠিক আছে। এর মান x নিরপেক্ষ, এর মান x নিরপেক্ষ, এটা দেখাতে হবে, যে 3 ইন্টু সাইন টু দি পাওয়ার 4 3 π/2 - x প্লাস সাইন টু দি পাওয়ার 4 3 π + x মাইনাস 2 ইন্টু সাইন টু দি পাওয়ার 6 π/2 প্লাস এক্স প্লাস সাইন টু দি পাওয়ার 6 5 π - x, এর মান x নিরপেক্ষ, এটা দেখাবো। দেখো 3 ইন্টু, দেখো সাইন এখানে কি আছে, π/2 মানে তোমরা জানো 90 ডিগ্রি,
90 ডিগ্রির সাথে 3 গুণ আছে, মানে 90 ডিগ্রির সাথে বিজোড় সংখ্যা গুণ থাকলে সাইনটা কজ হয়ে যায়। সাইনটা কেমন হয়ে যায়? কজ হয়ে যায়। অ্যাঙ্গেলটা হয় এখানে যেটা থাকে সেটাই অ্যাঙ্গেল হয়, ঠিক আছে। এবং এর সামনের চিহ্নটা এক্ষেত্রে প্লাস হবে কেন? কারণ sin টু দি পাওয়ার 4 যদি আমার চিহ্নটা নেগেটিভও আসে, নেগেটিভের পাওয়ার 4 থাকলে সেটা পজিটিভ হয়ে যায়। তাই পাওয়ার যেহেতু জোড় আছে, মানে ইভেন নাম্বারে আছে, তাই আমরা চিহ্নটাকে আর ক্যালকুলেশন করারই দরকার নেই। এক্ষেত্রে চিহ্নটা পজিটিভ বসিয়ে দেবো, ঠিক আছে, প্লাস হয়ে যাবে। একই রকমভাবে এখানেও দেখো চিহ্নটা দেখার দরকার নেই, কারণ sin টু দি পাওয়ার 4 আছে, চিহ্ন নেগেটিভ আসলেও পজিটিভ হয়ে যাবে। আচ্ছা, এক্ষেত্রে কী হবে দেখো, পাই মানে তোমরা জানো 180 ডিগ্রি। 180-র সাথে 3 গুণ মানে 90-এর সাথে কিন্তু 6 গুণ বোঝায়। তাহলে 90 ডিগ্রির সাথে কত গুণ আছে, সেটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা গুণ আছে সেটা দেখতে হয়। 90-এর সাথে যদি জোড় সংখ্যা গুণ থাকে তাহলে এর কোনো চেঞ্জ হয় না, আর বিজোড় থাকলে এটা চেঞ্জ হয়ে যায়। দেখো চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখানে 90-এর সাথে জোড় সংখ্যা আছে যেহেতু, তাই আমরা এটাকে sin টু দি পাওয়ার 4x লিখব। -2 ইন্টু, আচ্ছা এক্ষেত্রে দেখো π/2 মানে 90 ডিগ্রি, তার সাথে কিন্তু 1 গুণ আছে। 90 মানে 90 গুণ 1 ভাবতে পারি, যেখানে একটা কিন্তু বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা হলে সাইনটা চেঞ্জ হয়ে কজ হয়ে যাবে, এবং চিহ্নটা পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা আমরা এক্ষেত্রে দেখবো না, কারণ পাওয়ারটা এখানে জোর আছে। পাওয়ার জোর থাকলেও চিহ্ন নেগেটিভ হলেও পজিটিভ হয়ে যায়, তাই চিহ্নটা দেখে সময় নষ্ট করার দরকার নেই। এক্ষেত্রে দেখো 180-র সাথে 5 গুণ, পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, তার সাথে 5 গুণ মানে 90-এর সাথে 6 গুণ। তাহলে 90-এর সাথে 6 গুণ মানে জোড় সংখ্যা। জোর থাকলে কী হবে, সাইনটা সাইনই থাকবে, এবং পাওয়ারটাও যেহেতু জোর আছে তাই চিহ্নটা পজিটিভই হবে, ঠিক আছে। এবার আমি এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করি, মানে এটাকে কস স্কোয়ারের হোল স্কোয়ার, এটাকে সাইন স্কোয়ারের হোল স্কোয়ার ভেবে নিয়ে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে যে a প্লাস বি তার হোল স্কোয়ার -2ab, এটা অ্যাপ্লাই করলাম, -2ab, ঠিক আছে। তাহলে -2 ইন্টু, এবার এখানে a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করি এটাকে, মানে এটাকে লিখতে পারি কস স্কোয়ারের কিউব আর এটা সাইন স্কোয়ার এক্সের কিউব। তাহলে a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে a প্লাস বি তার হোল কিউব -3ab, এই যে -3ab ইন্টু a প্লাস বি, ঠিক আছে, ইন্টু a প্লাস বি। এই সূত্রটাকে প্রয়োগ করলাম আমরা কস স্কোয়ার এক্সটাকে a ভেবে এবং সাইন স্কোয়ার এক্সটাকে b ভেবে। তাহলে 3 ইন্টু কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স মানে তোমরা জানো 1 মাইনাস, তাহলে এখানে থাকবে 2 কস স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স, 1 মাইনাস 2 কস স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স -2 ইন্টু, এটা মানে হচ্ছে 1 -3 কস স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স, এটা মানে 1 হয়ে গেল। তাহলে আসলো 3 - 6 কস স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স, এখানে হচ্ছে -2 মাইনাস হচ্ছে +6 কস স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স, এটা কেটে যাবে। তাহলে 3 - 2 মান হচ্ছে 1 এসছে 1। প্রমাণ করতেও কি বলেছে, যে রাশিটির মান এক্স নিরপেক্ষ। এক্স নিরপেক্ষ মানে রাশিটির যে মানটা বেরোবে সেখানে কোনো এক্সের টার্ম থাকবে না। তাই এখানে আমার 1 এসছে, যেখানে কোনো এক্সের টার্ম নেই, তাই এটাকে আমি বলতে পারি এক্স নিরপেক্ষ। বুঝতে পেরেছ? এই হচ্ছে প্রমাণ। এবার তোমরা 4 নম্বর কোশ্চেনটি দেখো। এই কোশ্চেনটিও পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এখানে বলা হয়েছে কোসেক আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 2/√3 এবং সেক আলফা প্লাস বিটা ইকুয়াল টু √2 হলে আলফা এবং বিটার ক্ষুদ্রতম ধনাত্মক মান নির্ণয় করো। তাহলে কোসেক আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 2/√3 বলে দিয়েছে, তাই তো। দেখো আলফা মাইনাস বিটা, কোসেক আলফা মাইনাস বিটা 2/√3 হলে 2/√3 হচ্ছে কোসেক কত ডিগ্রির মান, কোসেক দেখো 60 ডিগ্রি মান আমরা জানি 2/√3, তাই তো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। আচ্ছা, আবার সেক আলফা প্লাস বিটা এটা বলে দিয়েছে √2। তা √2 মানে তোমরা কি জানো, সেক কত ডিগ্রি মান, যেহেতু লেফট সাইডে সেক আছে রাইট সাইডে সেক দিয়ে লিখতে হবে। সেক 45 ডিগ্রি মান জানি আমরা √2। তাহলে এখানে দেখো আলফা বিটার ক্ষুদ্রতম ধনাত্মক মান নির্ণয় করো। এবার এখানে দুটো কোণের বিয়োগ ফল দেখো 60 ডিগ্রি এসছে, আর এখানে কি এসছে দুটো কোণের যোগফল 45 ডিগ্রি হয়ে যাবে। যদি আমি বলি এখান থেকে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 45, তাহলে দুটো কোণের যোগফলটা বিয়োগ ফলের থেকে ছোট হয়ে গেল, তাই না। তাহলে এখানে কি হবে, এটাকে সেক 45 ডিগ্রি লেখা যাবে না, দুটো কোণের বিয়োগফল থেকে দুটো কোণের যোগফলটা বড় হবে। তাহলে এখানে কি হবে, সেক 45 না লিখে সেকের মান √2, যে সেকের মান √2 আর কত ডিগ্রিতে হয়, মানে পরের অ্যাঙ্গেলটায় যাব। সেকের মান পজিটিভ হয়, √2 মানে পজিটিভ ভ্যালু, সেক পজিটিভ হয় ফার্স্ট কোয়াড্রেন্টে আর ফোর্থ কোয়াড্রেন্টে, এটা তোমরা জানো। তাহলে 45 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা বেরিয়েছে সেটা কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল, তাহলে সেটা তো হচ্ছে না। তাহলে এখন আমরা এই ঘরের অ্যাঙ্গেলটায় আসবো, সেকের মান √2 এই ঘরে কত ডিগ্রিতে হয়,
কারণ এই ঘরেও সেকের মান পজিটিভই আসবে, বাকি ঘরগুলোতে সেকের মান নেগেটিভ হয়। তাহলে এই ঘরে আসতে গেলে কীভাবে আসতে হবে, এই যে 360 মাইনাস 45, সেক 360 মাইনাস 45, দেখো সেকের মান 45 হয়, তাহলে এটাকে আমরা লিখবো সেক 360 মাইনাস 45। এখন অনেকে কোশ্চেন করতে পারে যে আমি 360 মাইনাস 45 না করে 270 প্লাস 45 করলেও তো হয়, সেভাবেও তো আমরা এই ঘরে প্রবেশ করতে পারি, এই যে 270 ডিগ্রি প্লাস 45 এভাবেও করা যেতে পারে। কিন্তু না, 270 করা মানে 90-এর সাথে 3 গুণ বোঝায়, এখানে যেমন 90-এর সাথে 4 গুণ বোঝাচ্ছে, ওই ক্ষেত্রে ওটা 90-এর সাথে 3 গুণ হয়ে গেলে সেকটা তখন কি হয়ে যাবে, কোসেক হয়ে যাবে। তাহলে আমরা সেকটাকে সেকের সাথে সমান লিখছি, মানে এটা খেয়াল রাখতে হবে 90-এর সাথে যাতে জোর গুণ থাকে সেইভাবে এটাকে ভাঙতে হবে, তাহলে সেকটা সেক থাকবে, তাহলে তখন আমি বলতে পারি এটা এর সাথে সমান। বুঝতে পেরেছো? তাহলে এক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি সেক কত ডিগ্রি, 360 থেকে 45 মাইনাস হচ্ছে, তাই তো, তাহলে সেক 315 মানে 315 ডিগ্রি, 315 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখান থেকে আলফা প্লাস বিটা ইকুয়াল টু পেয়ে গেলাম 315 ডিগ্রি, আর আলফা মাইনাস বিটা পেয়েছি 60 ডিগ্রি। এবার এই দুটোকে সলভ করে আমি আলফা এবং বিটার ক্ষুদ্রতম ধনাত্মক মান নির্ণয় করব। তা সলভ করবার জন্য প্রথমে যে আলফা প্লাস বিটা 315 ডিগ্রি আর আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, এই যে দুটো ইকুয়েশন পেলাম, এই দুটো ইকুয়েশনকে আমি যোগ করে দিচ্ছি। এই দুটো ইকুয়েশনকে যোগ করলে আলফা প্লাস আলফা মানে হবে 2 আলফা, বিটা এখানে কেটে যাবে যেহেতু এটা প্লাস বিটা এটা মাইনাস বিটা, আর এটা হবে 375 ডিগ্রি। তাহলে আলফা ইকুয়াল টু হলো 375 ডিগ্রি বাই 2। তাহলে এটাকে 2 দিয়ে ডিভাইড করলে কত আসে দেখো, 375কে আমরা 2 দিয়ে ডিভাইড করব। ঠিক আছে, এটাকে 2 3 17, 8 ইন্টু 2 মানে 16, 15, 7 ইন্টু 2 মানে হচ্ছে 14, 1 পয়েন্ট নিয়ে এখানে 0 করে দাও, 5 দিয়ে এখানে 10 করে দাও, তাহলে এটা হচ্ছে আলফার ভ্যালু। তাহলে আলফা যদি এটা পেয়ে যায় বা 375/2 ডিগ্রি পেয়ে যায়, তাহলে বিটা কত হবে, বিটা যে কোনো একটা বসিয়ে দাও, এখানেও বসাতে পারো, যে বিটা মানে আমরা জানি 315 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে 315 ডিগ্রি মাইনাস আলফা মানে হচ্ছে 375 ডিগ্রি বাই 2 বেরিয়েছিল। তাহলে এটাকে যদি সিম্পলিফাই করো কত হবে, 630 ডিগ্রি, তাই তো, আর মাইনাস 375 ডিগ্রি, তাহলে 5 8 8 5 13, তাই তো, আর 4 255/2, এটাকে ডিভাইড করলে কত হবে 127.5, 127.5 ডিগ্রি। তাহলে আলফা মান বেরিয়েছে 187.5 ডিগ্রি আর বিটার মান হচ্ছে 127.5 ডিগ্রি। এবার তোমরা আজকের ক্লাসের শেষ অঙ্কটি দেখো, এটা 5 নম্বর অঙ্ক, যে tan 25 ডিগ্রি ইকুয়াল টু এ হলে প্রমাণ করো tan 155 ডিগ্রি মাইনাস tan 115 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস tan 155 ইন্টু tan 115 ডিগ্রির মান এটা হবে 1 মাইনাস a স্কোয়ার বাই 2, এটা প্রমাণ করতে হবে, তাই তো। তাহলে এখানে যে রাশিটি দেওয়া হয়েছে সেটা আমি এখানে লিখছি, যে tan 155 ডিগ্রি মাইনাস tan 115 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস tan 155 ডিগ্রি ইন্টু tan 115 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা আমার প্রথম কাজ হচ্ছে, যেহেতু tan 25 ডিগ্রি ইকুয়াল টু এ বলে দিয়েছে, তাই এখানে যতগুলো অ্যাঙ্গেল আছে প্রত্যেকটাকে tan 25 ডিগ্রিতে কনভার্ট করা। কীভাবে কনভার্ট করব দেখে নাও একটু। tan 155কে আমি লিখতে পারি 180 থেকে 25 ডিগ্রি দেখো বাদ দিলে 155। tan 115কে লিখতে পারি 90-এর সাথে যদি 25 ডিগ্রি যোগ করা যায় তাহলে 115 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস tan, একই রকমভাবে 155 মানে 180 থেকে 25 বাদ, আর 115 মানে 90-এর সাথে 25 যোগ। ঠিক আছে, তাহলে দেখো tan 180 মানে 90 গুণ 2, 90-এর সাথে জোড় সংখ্যা গুণ বোঝাচ্ছে, তাহলে ট্যানটা কী হবে, ট্যানই থাকবে এবং অ্যাঙ্গেলটা এখানে 25 ডিগ্রি। এবার এখানে চিহ্নটা তোমাদের দেখতে হবে, চিহ্ন দেখার নিয়ম কি, দেখতে হবে এটা কত নম্বর ঘরে গিয়ে পড়ছে, কোন কোয়াড্রেন্টে পড়ছে। 180 মাইনাস 25, এই যে 180 মাইনাস 25 মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যানের মান নেগেটিভ হয়, তাই তো। সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা জানি ট্যানের মান নেগেটিভ হয়, কারণ ফর্মুলাটা ছিল অল সাইন ট্যান কস ফর্মুলা। এই প্রথম ঘরে অল পজিটিভ, সেকেন্ড ঘরে সাইন পজিটিভ, তারপরে ট্যান পজিটিভ, তারপর কস পজিটিভ। তাহলে পরেরটা দেখো, ট্যান এটা হচ্ছে 90-এর সাথে 1 গুণ আছে, বিজোড় গুণ আছে, 90-এর সাথে বিজোড় গুণ থাকলে ট্যানটা কট হয়ে যাবে, অ্যাঙ্গেলটা এখানে 25 ডিগ্রি আছে। এবং এটা দেখো এই যে ট্যান 90 প্লাস 25, এই যে 90 প্লাস 25 বলতে 90 প্লাস 25 হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যানের মান নেগেটিভ হয়,
তাহলে এটা নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে গেল। 1 এখানে কী হবে, tan 180 - 25, 180 মানে 90 × 2, 90 × 2 থাকলে tan থাকবে, অ্যাঙ্গেলটা 25। 180 মাইনাস এই যে 180 - 25 সেকেন্ড কোয়াড্রেন্টে tan নেগেটিভ হয়, নেগেটিভ আসলো। 90 × 1 ট্যানটা কট, অ্যাঙ্গেলটা 25। 90 + 25 সেকেন্ড কোয়াড্রেন্টে tan নেগেটিভ হয়, তাই নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে গেল। tan 25 এর মান হচ্ছে a, আর তাহলে cot 25 হবে 1/a, 1/, আচ্ছা tan 25 × cot 25 কেটে যাবে, কারণ cot মান হচ্ছে 1/tan, কেটে গিয়ে এটা 1 হয়ে গেল। তাহলে এই জায়গাটা আসলো, a দিয়ে যদি এলসিএম করো বা লসাগু করো তাহলে এই জায়গাটা আসবে -a² + 1 নিচটা 2 আছে, তাহলে এটাকে 1 - a² / 2a এটা লিখতে পারি। ঠিক আছে, 1 - a² / 2 এটাই প্রমাণ করতে দিয়েছে। তাহলে 5 নম্বর অঙ্কটাও কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। তোমরা এই কটা অঙ্ক, যে 5টা অঙ্ক আমি আজকে ক্লাসে দেখালাম, এগুলোকে বাড়িতে প্র্যাকটিস করে রেখো, কারণ এই বছর ক্লাস 11-এর যে ফাইনাল পরীক্ষা, সেই পরীক্ষায় এই ধরনের অঙ্কগুলো পরীক্ষায় আসতেই পারে। ঠিক আছে, এর পরের ক্লাসে আমি আরও কিছু পরপর ইম্পর্টেন্ট অঙ্ক করিয়ে যাব, সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই ফলো রাখবে, কেমন? তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম।